আমরা এই তৃতীয় অধ্যায় থেকে, মানে তৃতীয় অধ্যায় কি আছে, নাগরিকতা, এই অধ্যায় থেকে আমরা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট এই বিষয়গুলো আলোচনা করেছি। দ্বিতীয় পার্ট এবং প্রথম পার্ট আলোচনা করার পরে আজকে আমরা তৃতীয় পার্ট আলোচনা করব। সেইখানে কিভাবে একজন ব্যক্তি নাগরিকতা অর্জন করতে পারে সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। তার বিভিন্ন ভাগ সম্পর্কে আলোচনা করেছি এবং তার উদাহরণও দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু আজকে যে বিষয়টা আলোচনা করা হবে সেই বিষয়টা আমরা থার্ড পার্টের জন্য আলোচনা করব। পার্ট 3 জন্য আলোচনা হবে। সেই পার্ট 3তে আমরা আলোচনা করব ভারতের সংবিধানে নাগরিকতা, এবং তার সঙ্গে আলোচনা করা হবে 1955 সালের নাগরিকতা আইন, যেটাকে আমরা বলি সিটিজেনশিপ অ্যাক্ট, যেটা পরে হয়েছিল 1955 সালে। অ্যাকচুয়ালি ভারতের নাগরিকতা আইন পাস করা হয়েছিল। তাহলে আমরা মূল বিষয়ে আসি। আজকে আমাদের মূল বিষয়ে আলোচনা কি, ভারতের সংবিধানে নাগরিকতা সম্পর্কে কি বলা রয়েছে। তাহলে ভারত যখন স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, এই সময় ভারত যখন স্বাধীন হয়, ভারত স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে একটা বিষয়, মানে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে কিন্তু এসে উপস্থিত হয়। সেটা কি, ভারত ভাগ, ভারত বিভাজন। ভারত বিভাজনের ফলে ভারতটা 3টে ভূখণ্ডে বিভক্ত হয়ে পড়েছিল। আমাদের ভারত ভূখণ্ড, তার সঙ্গে পাকিস্তান, পাকিস্তানের 2টি অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তাহলে এই সময় বলা হয় যে ওইখানে, মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে যে সমস্ত সংখ্যালঘু হিন্দুরা আছে তারা ভারত রাষ্ট্রে আসবে, এবং ভারতের যারা সংখ্যালঘু মুসলিম আছে তারা কি করবে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের দিকে চলে যাবে। এই যে যাওয়া আসা, এই বিষয়টিকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ সংকটের সৃষ্টি হয়, যে নাগরিকতা কাকে দেওয়া হবে, কাকে দেওয়া হবে না। এই বিষয়ে একটা সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যার সমাধান করতে এগিয়ে আসে কে, পার্লামেন্ট, ভারতীয় পার্লামেন্ট। নাগরিকতা সংক্রান্ত যে প্রাথমিক সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করার জন্য সংবিধানের প্রণেতা যারা, তারা এই নাগরিকতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে সময় লাগিয়ে দিয়েছিল 2 বছর। সেই গণপরিষদে বিষয়টিকে নিয়ে আলোচনা করা হচ্ছে প্রায় 2 বছর ধরে। এরপর বলা হয় কি, নাগরিকতা সম্পর্কিত যে সমস্ত বিষয় রয়েছে সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে কে, ভারতীয় পার্লামেন্ট। এই বিষয়টা, এই যে লাইনটা আলোচনা করলাম, এই লাইনটা লেখা আছে ভারতীয় সংবিধানের 11 নম্বর ধারাতে। তাহলে আমাদের ভারতীয় সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা রয়েছে। কত নম্বর থেকে কত নম্বর ধারা, ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা পর্যন্ত ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা রয়েছে। 5 থেকে 11 নম্বর ধারা পর্যন্ত তোমাদের ধারাগুলো জাস্ট জেনে রাখলেই হবে, ডিটেলসে জানা দরকার নেই, কারণ 11-এ অতটা চাপের বিষয় নয়। মানে এই ধারাগুলো যে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে এটা বিষয়টা না, কিন্তু তোমাদের ধারাগুলো সম্পর্কে কি বলা রয়েছে, মানে ধারাগুলোতে কি বলা রয়েছে এই বিষয়টা তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। তাহলে 5 নম্বর ধারা, 5 নম্বর ধারাতে কি বলা রয়েছে, ভারতের সংবিধানে কিন্তু কোনো রকম কোনো নাগরিকতার যে সংজ্ঞা সে সংজ্ঞা কিন্তু প্রদান করা নেই। যেটা বললাম, সংবিধানের দ্বিতীয় অধ্যায় 5 থেকে 11 নম্বর ধারা পর্যন্ত ভারতীয় নাগরিকদের সম্পর্কে আলোচনা করা রয়েছে। তবে এখানে নাগরিকতা সম্পর্কে যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কিন্তু এখানে, মানে ভারতীয় সংবিধানে মোটেও দেওয়া নেই, সংজ্ঞা প্রদানই করা হয়নি। তাহলে 5 নম্বর ধারা, 5 নম্বর ধারায় কি রয়েছে, ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় 2টো শর্ত দেওয়া হয়েছিল, মানে নাগরিক কারা হতে পারবে সে সম্পর্কে 2টো শর্ত দেওয়া হয়েছিল। সেই শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত কি আছে, সংবিধান কার্যকর হওয়ার সময় যারা ভারতীয় ভূখণ্ডে বসবাস করত, এবং 2 নম্বরে বলা আছে কি, যারা ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে অথবা যাদের পিতামাতা যে কোনো একজন ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে। তাহলে ভারতীয় ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করতে হবে, ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করতে হবে, ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার পিতামাতা যেন ভারতবর্ষের যে কোনো একজন জন্মগ্রহণ করেছে এমন একটি প্রমাণ দেখাতে হবে। এই বিষয়টি ভারতীয় সংবিধানের 5 নম্বর ধারাতে লিপিবদ্ধ করা রয়েছে। তাহলে এটা গেল 5 নম্বর ধারা ভারতীয় সংবিধানের। এরপরে আমরা আসি 6 নম্বর ধারাতে কি বলা রয়েছে। 6 নম্বর ধারার মূল বিষয় পাকিস্তান থেকে আগত, মানে পাকিস্তান থেকে যারা এসেছে তারা কিভাবে ভারতীয় নাগরিকত্ব পাবে। যেটা বলছিলাম, দেশ স্বাধীনের পূর্বে তারা কিন্তু পাকিস্তান নামক অংশে বসবাস করত,
তারা কিভাবে ভারতীয় নাগরিকতা পাবে এই বিষয়টি ভারতীয় সংবিধানের 6 নম্বর ধারায় বলা রয়েছে। যদি কোনো ব্যক্তি 1948 সালের 19শে জুলাই এর আগে ভারতে চলে এসেছেন, তাহলে তিনি স্বাভাবিকভাবেই ভারতের নাগরিকত্ব পাবেন। সালটা অবশ্যই খেয়াল রাখবে। তাহলে এটা গেল 1 নম্বর। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে, যদি কেউ 1948 সালের 19শে জুলাই এর পরে ভারতে আসেন, তবে তাকে ভারতে বসবাস করার 6 মাস পরে উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের কাছে নামটা নথিভুক্ত করতে হবে যে আমি ভারতীয় নাগরিকত্ব নিতে চাই। তাহলে এটা গেল 6 নম্বর ধারা। এরপরে 7 নম্বর ধারা। 7 নম্বর ধারায় কি রয়েছে? পাকিস্তানে যারা চলে গেছেন তাদের নাগরিকতা বিলোপ সম্পর্কে বলা রয়েছে। ওই যে বিষয়টা বললাম, ভারত বিভাজনের পূর্বে যারা ভারতে বসবাস করত, কিন্তু ভারত যখন বিভাজন হয়ে গেল, ভারতে তারা সংখ্যালঘু হয়ে গেল। সংখ্যালঘু হয়ে যাওয়ার জন্য তারা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে চলে গেছে। তারা যখন চলে যাচ্ছে, তাদের নাগরিকতা বিলোপ হবে। সেই বিষয়টা ভারতীয় সংবিধানের 7 নম্বর ধারাতে বলা রয়েছে। সেই 7 নম্বর ধারা একে আছে, মানে 1 নম্বর পয়েন্টে আছে, যদি কোনো ব্যক্তি 1947 সালের 1 মার্চের পর ভারত থেকে পাকিস্তানে চলে যান, তবে তিনি ভারতের নাগরিকত্ব হারাবেন। 2 নম্বর, তবে সেই ব্যক্তি যদি পুনরায় আবার ভারতে ফিরে আসতে চান এবং ভারতে তিনি পুরোপুরি বসবাস করবেন, এরকম যদি প্রতিশ্রুতি দেন, তাহলে আমরা যে পূর্বে ভারতীয় সংবিধানের 6 নম্বর ধারাটি আলোচনা করলাম, সেই ধারা অনুসারে তিনি ভারতের নাগরিকত্ব পেতে পারেন। তাহলে এখানে বিষয়টা কিন্তু একটু জটিলতা রয়েছে 7 নম্বর ধারায়। যারা পাকিস্তানে চলে গেছেন, কিন্তু যারা আবার ঘুরে আসতে চাইছে, তাদেরকে কিন্তু ভারতের নাগরিকতা প্রদান করা হবে। সেটা ভারতীয় সংবিধানের 6 নম্বর ধারাতে যে বিষয়টা লেখা রয়েছে সেই বিষয় অনুসারে। এরপরে আমরা চলে আসি 8 নম্বর ধারাতে, মানে সংবিধানের 8 নম্বর ধারা। 8 নম্বর ধারায় কি রয়েছে? ভারতের বাইরে যে ভারতীয় বংশভূত লোকেরা রয়েছেন তাদেরকে নাগরিকতা প্রদান। ভারতীয় নাগরিক কিন্তু তারা কি হচ্ছেন, বাইরে রয়েছেন, তাদেরকে ভারতীয় নাগরিকতা প্রদান করা হবে। এই বিষয়টা ভারতীয় সংবিধানের 8 নম্বর ধারাতে লিপিবদ্ধ করা রয়েছে। এমন কোনো ব্যক্তি যিনি নিজে অথবা তার পিতামাতা বা ঠাকুরদা ঠাকুরমা কেউ একজন অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু বর্তমানে তিনি ভারতের বাইরে অন্য কোনো দেশে বসবাস করছেন, তিনি যদি ভারতের নাগরিকত্ব নিতে চান, তবে তাকে কি করতে হবে? তবে তাকে করতে হবে কি, তিনি যদি এই দেশে থাকার জন্য একটা ভারতীয় প্রতিনিধির কাছে, মানে কূটনৈতিক প্রতিনিধি, ডিপ্লোম্যাট যারা রয়েছে, তাদের কাছে একটা প্রতিবেদন পেশ করবেন যে আমি ভারতের নাগরিকতা নিতে চাই। এভাবে তিনি ভারতের নাগরিকতা পাওয়ার জন্য ভারতের কাছে আবেদন করতে পারেন। তাহলে এটা ওভারসিজ যারা রয়েছেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। তিনি ভারতের বাইরে রয়েছেন, কিন্তু তার ঠাকুমা, দাদু, বাবা, মা কেউ একজন ভারতের নাগরিক, জন্মগ্রহণ করেছিলেন ভারতে। এই সূত্রে, এই মর্মে তিনি ভারতের নাগরিকত্ব নিতে চান। এইভাবে তিনি কি করবেন, ভারতীয় যে কূটনীতি আছে, তিনি যে দেশে বসবাস করছেন সে দেশে কিন্তু ভারতীয় কূটনীতি রয়েছে, সেখানে তিনি বিষয়টিকে আবেদনের মাধ্যমে জানাবেন। জানালে কি হবে, তিনি ভারতীয় নাগরিকত্ব পাবেন। এরপরে চলে আসি আমরা 9 নম্বর। 9 নম্বর ধারাতে কি বলা রয়েছে? ভারতীয় নাগরিকতা বিলোপ 9 নম্বর ধারাতে বলা রয়েছে, যদি কোনো ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করেন, তবে কিন্তু তিনি যে ভারতে বসবাস করছিলেন সেই ভারতের নাগরিকত্ব তিনি হারাবেন। মানে যখনই তিনি অন্য কোনো দেশের নাগরিকতা গ্রহণ করে নিয়েছেন, তখন কিন্তু তিনি ভারতের নাগরিকতা হারিয়ে ফেলেছেন। এটা ভারতীয় সংবিধানের 9 নম্বর ধারাতে বলা রয়েছে। এরপরে কি রয়েছে? এরপর রয়েছে ভারতীয় সংবিধানের 10 নম্বর ধারা। 10 নম্বর ধারায় কি রয়েছে? 10 নম্বর ধারায় রয়েছে, সংবিধানের যে 5 থেকে 8 নম্বর ধারাটা আমরা আলোচনা করলাম, এই ধারাগুলো অনুসারে যারা নাগরিকতা অর্জন করেছে, তাদের নাগরিকতা এই 10 নম্বর ধারা অনুসারে অব্যাহত থাকবে। তাহলে 10 নম্বর ধারাটা 5 থেকে 8 নম্বর ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এরপর রয়েছে 11 নম্বর ধারা। 11 নম্বর ধারায় কি রয়েছে? সংবিধানের 11 নম্বর ধারায় রয়েছে, পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যে সমস্ত বিষয়, যাবতীয় বিষয়, সেই বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা কার হাতে রয়েছে? পার্লামেন্টের হাতে রয়েছে।
তাহলে এটা গেল ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা পর্যন্ত ভারতের নাগরিকতা সম্পর্কে কি কি বিষয় আলোচনা করা হয়েছে। এরপরে আমরা চলে আসি 1955 সালের নাগরিকতা আইন, সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এই আইনে কি বলা রয়েছে? এই আইনে 5টি বিষয় বলা রয়েছে: জন্মসূত্রে নাগরিকতা অর্জন, রক্তের সম্পর্ক অনুযায়ী নাগরিকতা অর্জন, নথিভুক্তকরণের মাধ্যমে নাগরিকতা অর্জন। 4 নম্বরে রয়েছে দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জন। 5 নম্বরে রয়েছে ভূখণ্ডকে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে নাগরিকতা অর্জন। এই 5টি বিষয় রয়েছে। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা রয়েছে সেটা কি? জন্মসূত্রে নাগরিকতা। তাহলে 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাই এর মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছে তারাই কিন্তু ভারতীয় নাগরিক। এটা গেল একটা শর্ত। 2 নম্বর শর্ত কি আছে? 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বর পর্যন্ত ভারতে যদি জন্মগ্রহণ করে তাহলে স্বাভাবিকভাবেই তিনি ভারতের নাগরিকতা অর্জন করে থাকবেন। এটা গেল জন্মসূত্রে। এরপর রয়েছে রক্তের সম্পর্ক। তাহলে রক্তের সম্পর্ক বিষয়টা কি? পিতামাতা অন্য কোনো দেশের নাগরিক, কিন্তু শিশু জন্মগ্রহণ করেছে অন্য কোনো রাষ্ট্রে, তাহলে রক্তের সম্পর্ক অনুযায়ী ওই শিশুরা কিন্তু পিতামাতার রাষ্ট্রের নাগরিক। এটা কিন্তু ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে বিদেশে জন্মগ্রহণকারী কোনো সন্তান নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব পেতে পারে যদি তার পিতা মাতা যে কোনো একজন ভারতের নাগরিক হয়ে থাকেন, ভারতীয় নাগরিক হন। তাহলে এইভাবে কোনো ব্যক্তি রক্তের সম্পর্ক অনুযায়ী ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারেন। এরপর রয়েছে 3 নম্বর। 3 নম্বরে কি রয়েছে? নিবন্ধীকরণের মাধ্যমে বা নথিভুক্তকরণের মাধ্যমে নাগরিকতা অর্জন। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয়। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, ভারতীয় নাগরিকের স্ত্রী, স্বামী এবং কিছু নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তি আবেদন করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করতে পারেন। যেমন দেখো, ক্রিকেটার রবিন সিং এই নথিভুক্তকরণের মাধ্যমে ভারতের নাগরিকতা গ্রহণ করেছিল। এই ধরনের নাগরিকতা গ্রহণ করার জন্য তাকে অবশ্যই 7 বছর একটানা ভারতে বসবাস করতে হবে। এইভাবে একটানা 7 বছর ভারতে যদি বসবাস করে তাহলে এই পদ্ধতির মাধ্যমে ভারতের নাগরিকতা গ্রহণ করা যায়। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে কি আছে? দেশীয়করণের মাধ্যমে। দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জন। বিদেশি নাগরিক নির্দিষ্ট সময় ভারতে বসবাস এবং অন্যান্য কিছু শর্ত পূরণ করলেই তারা ভারতের নাগরিকতা পেতে পারেন। যেমন একজন বিজ্ঞানিকের নাম হচ্ছে হ্যালডন, তিনি এই দেশীয়করণের মাধ্যমে ভারতের নাগরিকতা গ্রহণ করেছিলেন। এরপরে চলে আসি আমরা 5 নম্বর। 5 নম্বরে কি আছে? ভূখণ্ড সংযুক্তিকরণের মাধ্যমে ভারতের নাগরিকতা অর্জন। কোনো একটা নতুন অঞ্চল, মানে একটা জায়গা, স্থান ভারতের নাগরিকতা গ্রহণ করতে চায়, সেই যে নাগরিকতা গ্রহণ করবে ওই স্থান তো আর নাগরিকতা গ্রহণ করবে না, করবে ওই এলাকাতে যে সমস্ত জনগণ বসবাস করছে সবাই একসঙ্গে যৌথভাবে ভারতের নাগরিকতা গ্রহণ করতে চায়। যখন এইভাবে একটা অঞ্চল ভারতের নাগরিকতা অর্জন করতে চাইছে তখন তাকে বলা হবে কি? ভূখণ্ড সংযুক্তিকরণের মাধ্যমে নাগরিকতা অর্জন। তবে এগুলো তো আলোচনা করা হলো, তাহলে নাগরিকতা হারানোরও কিন্তু অনেক উপায় আছে। নাগরিকতা হারিয়ে যেতে পারে। সেই নাগরিকতা হারানোর আরো 3টি দিক রয়েছে। সেই 3টি দিক আমরা আলোচনা করব। মানে কোন কোন দিক থেকে আমরা নাগরিকতা হারাতে পারি বা নাগরিকতা থেকে বঞ্চিত হতে পারি। প্রথমে আছে পরিত্যাগ বা ত্যাগ করবে। যদি কোনো ব্যক্তি তার নিজের রাষ্ট্রের নাগরিকতা ত্যাগ করে তাহলে তিনি নিজ রাষ্ট্রের নাগরিকতা হারাবেন। দ্বিতীয় পয়েন্ট, সমাপ্তি। যদি কোনো ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করেছেন তাহলে কিন্তু তার পূর্বের রাষ্ট্রের নাগরিকতা তিনি হারাবেন বা সমাপ্তি হবে। 3 নম্বর, বাতিলকরণ। যদি কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতা করে, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করে, রাষ্ট্রকে বঞ্চিত করে, তাহলে এই সমস্ত বিষয়গুলো দেখলে তার নাগরিকত্ব হারাতে পারে। এই 3 ভাবে নাগরিকতা হারানো যায়। তাহলে আমরা বিষয়টা আলোচনা করলাম ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা, ভারতীয় নাগরিকতা আইন 1955 খ্রিস্টাব্দ এবং তার সঙ্গে আলোচনা করলাম কিভাবে নাগরিকতা হারাবে। আমাদের ভারতে যে নাগরিকতা আইন পাস হয়েছিল 1955 সালে,
সেই 1955 সালের নাগরিকতা আইন শেষ পর্যন্ত, মানে আজ পর্যন্ত লাস্ট 2019 সালে সংশোধন হয়েছে, শেষবারের মতো সংশোধন হয়েছে। সেই সংশোধনটাকে আমরা সিএএ বলে জানি, সিএএ বলে জানি, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই বিষয়টা হিসাবে কিন্তু আমরা জানি। আমরা এনআরসি সম্পর্কে জানি, এনআরসি সম্পর্কে অনেক আলোচনা রয়েছে, তোমরা দেখবে, বা সিএ সম্পর্কে আলোচনা রয়েছে, সেই বিষয়গুলো দেখবে। এই বিষয়গুলো তোমাদের শুধু আলোচনার বিষয়, জাস্ট জানলেই হবে, অতিরিক্ত গভীরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যে বিষয়গুলো তোমাদের আলোচনা করা হলো আজকে, এই বিষয়টা তোমরা কিন্তু একটু ভালো করে দেখবে। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় পড়বে, ঠিক আছে? তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে, ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।